নমস্কার, শুরু করছি বাংলা বলছে। একদিকে যখন বাংলাদেশ নিয়ে সুর চড়াচ্ছে বিজেপি, শুভেন্দু অধিকারী তিনি পেট্রাপোল সীমান্তে যেদিন সেই দিনই বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রসংঘের শান্তি সেনা পাঠানোর ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য আবেদন জানালেন কেন্দ্রের কাছে। কেন্দ্রের ওপর তিনি পাল্টা চাপ বাড়ালেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। আর এরই মধ্যে বাংলাদেশ থেকে গত কয়েকদিনে যে সমস্ত খবর আসছে, বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে একেবারেই ইতিবাচক বার্তা দেয় না। বেলঘরিয়ার এক যুবক যিনি বাংলাদেশে গিয়েছিলেন এক বন্ধুর সঙ্গে দেখা করতে বন্ধুর বাড়িতে, সেখানে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে তাকে। আজকে আমাদের সঙ্গে কলকাতা টিভি স্টুডিওতে রয়েছেন সেই সায়ন ঘোষ। সায়নকে এখনো পর্যন্ত চিকিৎসার মধ্যে দিয়ে যেতে হচ্ছে এবং সায়নকে দেখলেই বোঝা যাচ্ছে যে কি ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে তাকে। সায়ন, এরকম একটা শারীরিক অবস্থাতেও তুমি কলকাতা টিভি স্টুডিওতে এসেছো, আমি তার জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি এবং তোমার এই চেহারা দেখে আমরা যথেষ্ট উদ্বিগ্ন, তাড়াতাড়ি সেরে ওঠো এটাই আমরা কামনা করি। আমাদের সঙ্গে আর যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রদীপ্ত মুখার্জি, বামেদের তরফ থেকে রয়েছেন মোহাম্মদ শফিউল্লাহ, কংগ্রেসের পক্ষ থেকে অশোক ভট্টাচার্য এবং বিজেপির পক্ষ থেকে সজল ঘোষ কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিক সম্বিত পাল এবং সুমন ভট্টাচার্য। আমি শুরুতে একবার আপনাদের দেখাবো বাংলাদেশে নির্যাতিতদের পাশে থাকার বার্তা। কেন্দ্রের ওয়াকফ বিল বিরোধী প্রস্তাব বিধানসভায় এক ঢিলে দুই পাখি মেরে ধর্মীয় রাজনীতির অঙ্কে বিরোধী দলনেতাকে কিছুটা ব্যাকফুটে ফেললেন মুখ্যমন্ত্রী। দেখুন। গত অগস্টে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগ ওঠে। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি নিয়ে উত্তাল হয় গোটা বাংলাদেশ। তাঁর বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করেছিলেন স্থানীয় এক বিএনপি নেতা। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। জায়গায় জায়গায় শুরু হয় বিক্ষোভ। বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি ও সংখ্যালঘুদের ওপর নানা অত্যাচারের ঘটনা সামনে আসতেই পথে নামেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সব হিন্দুদের একজোট হয়ে লড়াইয়ের ডাক দেন। একজন সনাতনী হিসেবে, আমার মা বরিশাল থেকে আগত হিসেবে, আমাদের প্রত্যেকের এই অনুভূতিটা আছে, আমার মধ্যে সেটা কাজ করছে। তাই আমি সনাতনী ধ্বজ এবং জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নেমেছি। ভোট চাই, ভোট দাও, পাল্টে দিন, উল্টে দিন, গদিটা আমাদের দিয়ে দিন, এ কথা আমরা কোথাও বলছি না। আমরা বলছি দুনিয়ার হিন্দু এক হোক এবং এই অত্যাচার বন্ধ করুন। মিটিং, মিছিল, সমাবেশে হিন্দুদের ঐক্যবদ্ধ করে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছিলেন শুভেন্দু অধিকারীরা। এমন সময় বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে বাংলাদেশ ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রসংঘের কাছে বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর আর্জি জানাক কেন্দ্র, আবেদন মুখ্যমন্ত্রীর। শুধু শান্তিরক্ষা বাহিনী প্রসঙ্গ নয়, বাংলাদেশ থেকে ভারতীয়দের দেশে ফেরানোর আর্জিও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। সংশ্লিষ্ট মহলের মতে, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর লাগাতার আক্রমণের পর এপার বাংলায় ঐক্যবদ্ধ হিন্দু আন্দোলনের বীজ বুনছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু বিরোধী দলনেতার সেই প্রয়াসে জল ঢেলে দিলেন মমতা। ওপার বাংলার সংখ্যালঘুদের সমর্থনে মুখ খুললেন এবং সরাসরি রাষ্ট্রসংঘের হস্তক্ষেপের আর্জি জানিয়ে হিন্দু আবেগে ভাগ বসালেন মুখ্যমন্ত্রী। তবে কি এই হিন্দু আন্দোলনের একচেটিয়া মালিকানা সরে গেল শুভেন্দু অধিকারীর হাত থেকে? এদিকে বিধানসভায় কেন্দ্রের ওয়াকফ বিল বিরোধী প্রস্তাব এনে এ রাজ্যের সংখ্যালঘুদের মনও জয় করলেন মমতা। ধর্মীয় রাজনীতির অঙ্কে তবে কি বিরোধী দলনেতাকে কিছুটা ব্যাকফুটে ফেললেন মুখ্যমন্ত্রী? কলকাতা টিভি। এই আলোচনায় আমরা যাব, তবে তার আগে আমি সায়নের কাছে আসি। সায়ন, একটু বলবে যে ওখানে গিয়ে কি অভিজ্ঞতার মুখোমুখি হতে হলো তোমাকে? ওখানে গিয়ে
যাচ্ছিলাম সম্পূর্ণ বৈধভাবে, বাংলাদেশ ভিসা পাসপোর্ট সহ। তো ফেরার দিন আমার 26 তারিখ ফেরার কথা। সেই দিন আমার বন্ধুর সঙ্গে আমি বাইরে বেড়াই রাত্রিবেলায় 8:30টার দিকে। তো আমাকে কিছু যুবক ওখানে আটক করে আমায় জেরা করতে শুরু করে, জিজ্ঞাসাবাদ করে যে তো তোকে তো এখানে কোনোদিনও দেখিনি, কোথায় থাকিস? তখন আমি বুঝে গেছিলাম যে এরা কিছু করবে একটা। তো আমি বললাম ইন্ডিয়া থাকি, ভয় আমি বলে ফেলেছি সেটা। তো তখন জিজ্ঞেস করে তুই হিন্দু? হ্যাঁ আমি বললাম। তো তারা তারপর আমাকে টেনে নিয়ে যায়, গিয়ে আমাকে মারধর শুরু করে, পকেট থেকে টাকা পয়সা, ফোন, সেগুলো সব ছিনতাই করে নেয়, কেড়ে নেয়। আমি যখন ওদের বাধা দিতে যাই, নিজে সেলফ ডিফেন্স করার চেষ্টা করি, তখন তারা আমার মাথার পিছনে পাথর দিয়ে আঘাত করে। এমনকি আমার বন্ধু যে আমাকে বাঁচাতে আসে তাকেও পর্যন্ত তারা খুব বাজেভাবে আঘাত করে এবং তারও ফোন কেড়ে নেয়। এমনকি তারা ধারালো অস্ত্র দিয়ে আমার চোখেও আঘাত করার চেষ্টা করেছিল। ঈশ্বরের কৃপায় সেটা বেঁচে গেছি আমি, চোখের নিচে লেগে বেরিয়ে গেছে। তো এই ঘটনার পর আমি না সেখানের প্রশাসন থেকে, না সেখানের কোনো রকম পুলিশ বলুন বা কোনো আর্মি বলুন বা সেখানে হেল্পলাইন নাম্বার 999 কারোর থেকে কোনো রকম সহযোগিতা পেলাম না। উল্টো এরকম ব্যবহার পেলাম যে তারা আমাকে দেশ থেকে খুবই তাড়াতাড়ি, মানে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়ার জন্য আর কি তারা দিচ্ছিল, বের করে দিতে মানে যেন চাইছিল। ওখানে যাওয়াটাই তোমার অপরাধ হয়ে গেছে। হ্যাঁ, এমনকি যেই দুষ্কৃতীরা আমাকে মারছিল তারা এমনভাবে চিল্লাচ্ছিল যে এ ভারতীয় হিন্দু, এখানে কি করছে, মার সবাই মিলে একে। তো ওই সময় যদি আমি নিজের প্রাণ বাঁচানোর জন্য পালাতাম, তখন হয়তো আশেপাশের মানুষরা আমাকে মারার জন্য ছুটে আসতো। যেহেতু ওখানে আমি আর আমার বন্ধু মিলে দাঁড়িয়েছিলাম, সমানে নিজের জীবন বাঁচানোর জন্য লড়ে যাচ্ছিলাম, সেই কারণে হয়তো প্রাণটা ফিরে পেয়েছি। নাহলে আজকে হয়তো আমি এখানে এসে আপনাদের সামনে কথাও বলতে পারতাম না। ওখানে গিয়ে আমার মাথায় 4টে সেলাই পড়েছে, মুখে 2টো সেলাই পড়েছে। তো এই শুধু সামান্য 6টা সেলাই দেওয়ার জন্য আমায় সারা রাত নাই করে হলো 4 ঘন্টা আমাকে ঘুরতে হয়েছিল পুরো ঢাকা শহরের মধ্যে। কেউ ট্রিটমেন্ট করছিল না? না, ওখানে প্রথমে তো প্রাইভেট হসপিটালে যাই, তারাও কোনো রকম সহযোগিতা করলো না। আরেক হসপিটালে যাই, তারাও বললো এটা সরকারি হসপিটাল ছাড়া হবে না। থানাতেও বলে দেয় যে আমরা এই কেস নিতে পারবো না, আপনি ফরেনার আছেন, আপনি অন্য থানায় যান, এই থানায় গিয়ে করেন, এই থানায় হবে না। তো মানে কোনোরকমভাবেই আমি প্রশাসনিক বলুন বা চিকিৎসার দিক থেকে বলুন, স্বাস্থ্যের দিক থেকে কোনো রকম সাহায্য পাইনি। উপরন্তু যখন আমি ঢাকা মেডিকেলে যাই, সেখানেও আমার ব্যাপারটাকে কোনো রকম গুরুত্ব দেওয়া হচ্ছিল না। অনেক রিকোয়েস্টের পর, কিছু টাকা দেওয়ার পর আমার এই সেলাইটুকু করে শুধু আমাকে ছেড়ে দেওয়া হয়। আর যখন বাড়িতে ফিরি আমি, ফিরতে প্রায় রাত 2:30-3টে বেজে যায়। এখানে কলকাতায়? না, ওখানে বাংলাদেশে আমার বন্ধুর বাড়িতে। হ্যাঁ, তো যখন 2:30-3টে বেজে যায়, আমি ভাবি যে সকালবেলা গিয়ে আমি একটা রিপোর্ট করব পুলিশে, আবার চেষ্টা করব। তো সকাল হতেই ওখানকার এলাকার সাধারণ মানুষেরা, নেতারা, আদার্স যে পুঁজিবাদী ব্যক্তিরা সবাই ওখানে জড়ো হয়ে আমার যে ফ্রেন্ড তার পরিবারকে শাসানো শুরু করে, ধমকানো শুরু করে। মানে এরকম ধমকানো যে আমি যদি কেস করি তাহলে ওদের জন্য বিপদ চলে আসবে, ওদের জীবনের শঙ্কা হয়ে দাঁড়াবে। আর যদি আমি যে ইন্ডিয়ান হিন্দুকে তুমি কেন বাড়িতে রেখেছো এই বলেও তাদেরকে অনেক রকম শাসানো হয়, তাদেরকে ভয় দেখানো হয়। আমি তারপর কেস তো করতে পারলাম না বা কোনো ডায়েরিও গিয়ে আমি করতে পারলাম না। যতদিন ওখানে আমি ছিলাম আহত অবস্থাতে, 26 তারিখ থেকে 30 তারিখ ভোর পর্যন্ত, ততদিন পর্যন্ত আমার বন্ধুর ফ্যামিলিকে ফোন করে শাসানো থেকে শুরু করে বাড়ির চারিপাশে টহল দিয়ে তাদেরকে শাসানো, সমস্ত রকমভাবে তারা ভয় দেখিয়ে গেছে, আতঙ্কের মধ্যে রেখেছে। এখনও অবধি আমি ভয় পাচ্ছি যে তাদের সঙ্গে কিছু দুর্ঘটনা হলো কিনা, কারণ তাদের সঙ্গে আমি একদিন 2 দিন ধরে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। এই খবর ভাইরাল হওয়ার পর হয়তো তাদের জীবনের প্রতি শঙ্কা আসতে পারে, এই জন্য আমি তাদের নাম বা ঠিকানা কিছু ডিসক্লোজ করতে চাইছি না মিডিয়াতে, যাতে তাদের উপর কোনো রকম। তুমি বলছো যে শুধুমাত্র তোমার বন্ধু তার বাড়িতে নিয়ে গেছিলেন, সেই জন্য তাদের পরিবারকে যথেষ্ট অসুবিধার মুখে পড়তে হয়েছে, অন্তত তুমি যখন এসেছো তখন পর্যন্ত। হ্যাঁ, এমনকি আমাকে যখন সে বাঁচাতে আসে তাকেও পর্যন্ত তারা প্রচণ্ড পরিমাণে মারধর করে। তারা একই এলাকার বাসিন্দা তাও, আর ওখানকার যারা গণ্যমান্য ব্যক্তি তারা পর্যন্ত তাদেরকে শাসায়, কেন আমাকে, একজন ইন্ডিয়ান হিন্দুকে কেন তারা
তুমি আশ্রয় যখন দিয়েছি। গেছিলে তুমি তো মানে এরকম গন্ডগোল হচ্ছে, সেখান থেকে নানা রকম খবর আসছে, এগুলো জানতে পেরেছিলে, কিন্তু বিপদ যে এত দূর হতে পারে সেটা তুমি ভাবতে পারোনি। না, আমি শুধু ভেবেছিলাম যে হয়তো সরকারের মধ্যে বিবাদ হতে পারে বা কোনো গোষ্ঠীর মধ্যে, দলের মধ্যে এরকম বিবাদ হতে পারে। কারণ আমি তো দেখছি সমানে যে বাংলাদেশের নাগরিকরাও এই দেশে আসছে, আমাদের নাগরিকও ওই দেশে যাচ্ছে, চিকিৎসার জন্য বলুন বা পড়াশুনোর জন্য বলুন, সব সময় তারা আমাদের দেশে আসছে। তো আমি ভেবেছি হয়তো যাদের মধ্যে শত্রুতা থাকে, অ্যাটলিস্ট মানুষের মধ্যে ভালোবাসাটা থাকুক বা আছে। কারণ আমি এর আগেও বাংলাদেশ গেছি 3 থেকে 4 বার, তখনও ওখানে গিয়ে যখন আমি পরিচয় দিয়েছি আমি ইন্ডিয়ান বা হিন্দু বলি, যাই বলি, তখন তারা আমাকে খুবই ভালো হসপিটালিটি দেয়, মানে আতিথেয়ত্ব ভাব তাদের মধ্যে সবসময় দেখেছি আমি। কিন্তু এইবারই যে কেন এরকম, যথেষ্ট অতিথি বৎসল, বাংলাদেশের মানুষ যথেষ্ট অতিথি বৎসল হিসেবেই তাদের হ্যাঁ। পরিচয় আছে। হ্যাঁ, ওখানে গিয়ে আমি আরও অনেক মানুষের সঙ্গে মেলামেশা করেছি বা দেখা সাক্ষাৎ করেছি। তারাও হয়তো তারাও ভিন্ন ধর্মের ছিল, আমার ধর্মেরও ছিল, কিন্তু তারা কোনোদিন আমাকে বুঝতে দেয়নি যে আমি অন্য দেশের বা মানে এবারের যে বাংলাদেশ সেটা তোমার কাছে সম্পূর্ণ অচেনা। সম্পূর্ণ অচেনা। কারণ না আমি মানুষের কাছ থেকে কোনো সাহায্য পেলাম, শুধুমাত্র আমার সেই বন্ধু তার পরিবার থেকে যতটুকু সাহায্য পেয়েছি, বাকি অন্যান্য কারোর কাছ থেকে আমি না সাহায্য পেয়েছি, না প্রশাসনের থেকে সাহায্য পেয়েছি, না কোনো রকম অন্য সরকারি বিভাগ থেকে আমি সাহায্য পেয়েছি। আমি আসবো আবারও সায়ন তোমার কাছে। তুমি যে ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করছো সেটা সত্যিই শুনে শিউরে উঠতে হয়। আমি এখানেই আসবো, আমি একটুখানি প্রদীপ্তর কাছে আসবো। যে প্রদীপ্ত, আজকে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী তিনি শান্তি সেনা পাঠানোর ব্যাপারে আবেদন করলেন। না দেখো, এটা একটা আন্তর্জাতিক বিষয় এবং এই আন্তর্জাতিক বিষয়ে রাষ্ট্র অর্থাৎ দেশ অর্থাৎ সরকার, কেন্দ্র সরকার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের সঙ্গে রাজ্য সরকার সমন্বয় সাধন করে চলবে, এটা একটা নিশ্চিত করে বলা হয়েছে। বারংবার বলা হয়েছে কেন্দ্র সরকারকে নির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার জন্য। আসলে দেশের একটা সংজ্ঞা হয়, রাষ্ট্রের একটা সংজ্ঞা হয়, সার্বভৌমিকতার একটা সংজ্ঞা হয়। এবং আমরা যে পঞ্চশীল নীতি নিয়ে চলি, যেটা মোদিজিও খুব প্রচার করেন, তাতে দেখা যাচ্ছে যে অন্য দেশের সার্বভৌমিক ক্ষেত্রে হস্তক্ষেপ করার ক্ষেত্রে বারংবার কেন্দ্রীয় সরকারকে নির্দিষ্ট নিয়ম মেনে, ডেকোরাম মেনে, প্রোটোকল মেনে কাজ করতে হয়। এবার এখানে রাজ্যগুলিরও আন্তর্জাতিক বিষয় নির্দিষ্ট প্রোটোকল আছে, যেহেতু এটা আন্তর্জাতিক সম্পর্কের একটা বিষয়, সেহেতু রাষ্ট্র যথাযোগ্য ব্যবস্থা নেবে এবং রাষ্ট্রের সঙ্গে রাজ্য যথাযোগ্য সাহায্য করবে, এটা হচ্ছে নিয়ম। কিন্তু আমার প্রবলেম হচ্ছে অন্যখানে, যে আজকে যখন পেট্রাপোলে গিয়ে মাননীয় বিরোধী নেতা তিনি যে সভাটা করলেন বা যেভাবে ব্যবসা বন্ধের উদাহরণ দেওয়া শুরু করলেন, মানে তিনি কি আন্তর্জাতিক সম্পর্কের যে কূটনীতি বা আন্তর্জাতিক সম্পর্কের যে সার্বভৌমিকতার সংজ্ঞা বা প্রোটোকল, সেগুলো সম্পর্কে একটু ভুলে গেলেন? মানে তিনি ওদিকে ধর্মীয় সমস্যা হচ্ছে বা ওদিকে মানুষের মানবিকতার সমস্যা হচ্ছে, আমাদের হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, এই ধরনের যে জায়গাগুলো ওখানে হচ্ছে, সেটা নিয়ে পশ্চিমবঙ্গে পেট্রাপোল বনগাঁতে গিয়ে কেন সমস্যা হচ্ছে? তাহলে সেটা নিয়ে উনি চলে যেতে পারতেন কেন্দ্র সরকারের কাছে, গিয়ে একটা চিঠি লিখতে পারতেন, যেমন ওদের পুরুলিয়ার এমপি করেন বারবার বিভিন্ন বিষয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন বা কেন্দ্র সরকারকে চিঠি লেখেন। তা সেরকমই একটা কোনো কমিউনিকেশন ফ্রম দ্য পার্ট অফ দোজ পিপল যারা ওখানে গিয়েছিলেন, তাদের থেকে একটা যেতে পারতো। অনেক বিধায়ক দেখলাম ছিল, চাকদা বা হরিণঘাটা কিংবা বনগাঁ বা বনগাঁ উত্তর, তাদেরকেও দেখলাম ওখানে রয়েছে। বনগাঁর যারা বিজেপি নেতারা রয়েছেন, যাদেরকে একসময় তিনি লাল চুল কানে দুল বলতেন, তিনিও রয়েছেন সেখানে, সবাইকে দেখলাম। দেখে আমার বক্তব্য হচ্ছে যে একটা কমিউনিকেশন, বর্ডার কার আন্ডারে, বিএসএফ কার আন্ডারে, কাস্টমস কার আন্ডারে, ওই পোর্টটা কার আন্ডারে, সমস্তটা কেন্দ্র সরকার দেখছে। তাহলে কেন্দ্র সরকারের কাছে একটা কমিউনিকেশন তো করা যেতে পারতো। আমি আসবো তোমার কাছে প্রদীপ্ত। ইতিমধ্যে আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন বিজেপির পক্ষ থেকে সজল ঘোষ, এবং আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামী। আমি প্রথমে সজলদার কাছেই আসি। সজলদা, প্রদীপ্তরা যে প্রশ্নটা তুলছেন, যেখানে আমরা জানি যে এই গোটা বিষয়টা হচ্ছে পররাষ্ট্র সংক্রান্ত, সেখানে শুভেন্দু অধিকারী তিনি ডেফিনেটলি এ রাজ্যের বিরোধী দলনেতা, তার আজকে পেট্রাপোল সীমান্তে যাওয়া এবং তার যে বক্তব্যগুলো, সেগুলো কতটা যথার্থ বলে মনে হয়? আমি প্রথম বলি, যেটা পররাষ্ট্র তো বটেই, কিন্তু এটা তো আমার সরাসরি রক্তের সম্পর্ক আছে যারা মার খাচ্ছে ওখানে। শুভেন্দুবাবু গেছিলেন, শুভেন্দুবাবুর মাকে একদিন সপরিবারে পালিয়ে আসতে হয়েছিল। আজকে রোহিঙ্গাদের নিয়ে মুখ্যমন্ত্রী মিছিল করতে পারেন। আজকে যখন কদিন আগে, 3 মাস আগে, যখন ওখানে আন্দোলনটা সবে শুরু হয়েছে, তখনও শেখ হাসিনার সরকার, তখন মুখ্যমন্ত্রী বলতে পারেন
যে আমি সব দরজা হাট করে খুলে দিচ্ছি, এসো সবাইকে আমি বুকে জড়িয়ে ধরবো। তখন পররাষ্ট্র মনে ছিল না। আমার খারাপ লাগে, ঠিক, হ্যাঁ, পররাষ্ট্র অমুক তমুক, কেন্দ্রীয় সরকার, বিএসএফ সব বুঝলাম। ভাই এই লোকগুলোর আধার কার্ড ভোটার কার্ড কেমন করে হচ্ছে? ও দেশের খান, ও দেশের মোহাম্মদ, সে দেশের শর্মা কেমন করে হয়ে যাচ্ছে? এইটা তো আর মোদিজি করছেন না, এটা তো আর অমিত শাহ করছেন, এটা তো বিএসএফ করছে না। এগুলো যারা পাড়ার পঞ্চায়েত, পাড়ার কাউন্সিলর, পাড়ার যারা আছে তারা তো করে দিচ্ছে তাদের আধার কার্ডের জন্য তার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা দিয়ে শুরু হয় কাজটা, সেখান থেকে করে দিচ্ছেন কিছু টাকার বিনিময়ে। আর এখানে বসে আপনি একজন অধ্যাপক, সর্বোপরি আপনি একজন বাঙালি। আজকে এখানে আমাদের সমস্ত কিছু ভুলে ভাবা উচিত বাঙালি, এবং অবশ্যই হিন্দুও যারা, তারা হিন্দু ভাববেন। আমি শুধু হিন্দুতে যাব না, আমি আজকে বলবো যারা বাঙালি, তারা এপার বাংলা, তাদের এটা মনে রাখা উচিত যে তাদের অনেকেই, আমি জানি না প্রদীপ্ত ইস্টবেঙ্গলের মানুষ কিনা, মানে খেলায় আমরা ইস্টবেঙ্গল মোহনবাগান করি, ওপার বাংলা থেকে আসা মানুষদের আমরা ইস্টবেঙ্গল বলি, বা তারা ইস্টবেঙ্গল সমর্থক বলেন নিজেদের, তার প্রদীপ্ত ইস্টবেঙ্গল কিনা, যারা ইস্টবেঙ্গল তাদের সব মনে আছে। ওখানকার গ্রামের বাড়ি, ওখানকার রাস্তা, ওখানকার স্কুল, ওখানকার পুকুর, মায়ের তুলসী তলায় প্রদীপ দেওয়া সব মনে আছে। শুধু তারা ভুলে গেছে কেন তারা এক বস্ত্রে পালিয়ে এসেছিল, কেন তারা এক জামা কাপড়ে পালিয়ে এসেছিল। আরো যারা আমার বামপন্থী ভাইরা আছে, তাদের নেতারা, তারাও পালিয়ে এসেছিলেন। ওদের প্রবাদ প্রদীপ নেতা জ্যোতিবাবু, তিনি তো ওখানে গিয়ে খোলেননি কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ। ওখানে ধর্মান্ধদের তারা খেয়ে, ধর্মান্ধদের লাঠিকে তারা এই রাজ্যে শিফট হয়েছিলেন, আর তারপর এই রাজ্যে সে ধর্মনিরপেক্ষতার পাঠ করিয়েছিলেন। আমি জানতে চাই, আমি শেষ করে নি, আমি একটুখানি কথা বলবো, যে দেখুন এই দেশটা ধর্মনিরপেক্ষ, আর 57টা ইসলামিক দেশ, তার মধ্যে যত লোক আছে তার থেকে বেশি লোক এই দেশে আছে এবং শান্তিতে আছে। কেন জানেন? দেশটা আজও ধর্মনিরপেক্ষ বলে। আর ধর্মনিরপেক্ষ ততক্ষণ যতক্ষণ হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ। তাই আমি বলবো এখানে হিন্দু মুসলমানের ব্যাপার নেই। আজকে 27% মুসলিম এজেন্ডা, মুসলিম হিন্দু থেকে আজকে তারা 7% নামিয়ে এনেছে। ওই 7% যেদিন জিরো হয়ে যাবে, তারপরে ঘাতকের তরবারি, ইসলামিক বন্ধু। এক লাইন, আরেকটা লাইন কনক্লুড, এক লাইন, সেটা হচ্ছে সারা পৃথিবীতে জেহাদের নামে ইসলাম ইসলামকে খুন করছে, ইসলাম ইসলামকে খুন করছে। অতএব আজ যদি হিন্দুদের উপর আক্রমণ হয়, জানবেন আগামী দিন এই আক্রমণটা কিন্তু মুসলিম ভার্সেস মুসলিম হবে। ধন্যবাদ দিদি। জাস্ট সজলদা ওই আধার কার্ড ভোটার কার্ডের যে কনটেক্সটটা বললেন না, শর্মা কি করে হলো, সজলদাকে ধন্যবাদ। সজলদা এই ধরনের ঘটনা তুলে ধরলেন, যে রাজস্থানের আধার কার্ড কি করে হলো, দিল্লির পাসপোর্ট কি হলো, সেটা সজলদা নিশ্চয়ই উত্তর দিতে পারবে। আমি আলবার্টের এক সেকেন্ড সজলদা এক এক করে আসবো। আজকে আমাদের অনেকজন অতিথি রয়েছেন, আমি আলবার্টের কাছে আসবো। আলবার্ট, কথা বলার বিষয় নাই, সজলদা অনেকগুলো কথা বলেছে, প্রদীপ্তদা বলে দিল, ওটা মেনশন করে দিল, নতুন করে বলার নেই। পাসপোর্ট দপ্তরটা দিল্লির অধীনে, কি করে রাজু শর্মারা নামে পাসপোর্ট পেয়ে যাচ্ছে, তাহলে পাসপোর্ট দপ্তরের যারা আছে তাদেরকে নিয়ে একটু জানা দরকার, তাদেরকে বিষয়বস্তুগুলো। আর একটা কথা বলি, শুভেন্দুবাবু, যেহেতু আজকে আমাদের এই প্যানেলে সমস্ত রকমের বক্তা রয়েছেন, আমি প্রত্যেকের কাছে যাব, কিন্তু প্লিজ বিষয়টা আমার উপর ছাড়ুন। দুটো কথা, আমাদের সহনাগরিক, আমার ভাই সায়ন যেভাবে বাংলাদেশে আক্রান্ত হয়েছে, একজন ভারতীয় বলে আক্রান্ত হয়েছে, ভারতীয় হিন্দু বলে যেভাবে আক্রান্ত হয়েছে, সেটা দুর্ভাগ্যজনক, নিন্দনীয়। এবং যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাকে কেন্দ্র করে নিশ্চিতভাবে যে ডিপ্লোমেসির যে নিয়মগুলো আছে, সেই নিয়মকে নিয়ে ভারত সরকার বাংলাদেশের সঙ্গে কথাবার্তা বলুক, এটা হচ্ছে দিক। 2 নম্বর যেটা কথা আমি যেটা বলবো, শুভেন্দুবাবুকে নিয়ে অনেকগুলো কথাবার্তা হচ্ছে। বাংলাদেশে আমাদের সংখ্যালঘু ভাই বোন, সংখ্যালঘু শব্দটা নিয়ে আমার প্রচুর আপত্তি আছে। একটা দেশে একটা মানুষকে সংখ্যালঘু ফিলিংস কেন তার মধ্যে আসবে? সে দেশের নাগরিক। তো সেই সংখ্যালঘু, বিশেষত হিন্দুদের ওপরে যে আক্রমণের ঘটনা গত 5ই আগস্ট পরবর্তীতে শুরু হয়নি। শুভেন্দুবাবু বিজেপি যোগ দিয়েছে 2020 সালের ডিসেম্বর মাসে। তারপরে ত্রিপুরা নির্বাচনের আগে কুমিল্লাতে বাংলাদেশে একাধিক দুর্গা মণ্ডপে পুজোর উপরে আক্রমণ হয়েছিল। তখন বাংলাদেশে আওয়ামী লীগ শাসিত হাসিনা সরকার ছিল। সেই শুভেন্দুবাবু তখন দিল্লির কোনো নির্দেশ পাননি রাস্তায় নামার জন্য। তাই শুভেন্দুবাবুর হিন্দু জাগরণটা কি মাঝে মাঝে আসে, হঠাৎ হঠাৎ করে আসে? এই প্রশ্নটা সজলবাবুর কাছে থাকলো। আর যেটা শেষ কথা বলার যেটা হচ্ছে, বাংলাদেশে কিছু উন্মাদ,
কিছু মানুষজন এরা আছে একটা অংশ যারা এই সময় অস্থিরতার পরিবেশ তৈরি করছে। আবার এইটা দিয়েই বাংলাদেশকে আমরা বিচার করব না, বাংলাদেশের সায়নের যে বন্ধু আছে তা দিয়েও বাংলাদেশকে আমাদেরকে বিচার করতে হবে। আমি আসবো, আমি একটু সম্পূর্ণার কাছে যাই। সম্পূর্ণ, আজকে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী তিনি একই সঙ্গে, যেমন এর আগেও তিনি বলেছেন যে এই সম্পর্কে কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ নেবেন সেই তার পাশে থাকার বার্তা দিয়েছেন, কিন্তু একই সঙ্গে তিনি শান্তি সেনার বিষয়ে আবেদন করেছেন। তা আমি একটু আপনার কাছে জানার চেষ্টা করব যে এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি, 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের যা পরিস্থিতি, এবং এই মুহূর্তে বাংলাদেশে প্রশাসনের হ্রাস, নেতৃত্ব কার হাতে সেটাই ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। বাংলাদেশে কি সত্যি শান্তি সেনা মতো পরিস্থিতি তৈরি হয়েছে? দেখুন, বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে যে ঘটনা 5ই আগস্টের পরে ঘটে চলেছে, নিরন্তর যে ঘটনা ঘটে চলেছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং 5ই আগস্টের যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, যেটা ছাত্র আন্দোলনের মুখোশের আড়ালে ছিল কিন্তু মূলত একটা ইসলামিক ফান্ডামেন্টালিজমের একটা মাথা চাড়া দিয়ে ওঠা, এবং সেটা নিয়ে কোনো ডাউট নেই। কারণ যেভাবে আমরা তার পরস্পর ঘটনাগুলো দেখেছি, রাজাকারের বা রাদার আমি বলবো যে জেল থেকে যেভাবে পালানোতে সাহায্য করা হয়েছে ক্রিমিনালসদের, বা মুজিবারের মূর্তি ভাঙা হয়েছে, সেটা থেকে একটা বিষয় নিশ্চিত যে সেখানে টলারেন্সের কোনো জায়গা বাংলাদেশে আর নেই। কিন্তু বিষয়টা হচ্ছে এই হিন্দুদের উপর যে অ্যাট্রসিটিজের যে ঘটনা বিগত কয়েকদিনে যেভাবে বৃদ্ধি পেয়েছে, এবং তাতে ইন্টারিম গভর্নমেন্টের যে ভূমিকা, সেটা থেকে একটা বিষয় কিন্তু খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট এসেছিল শেখ হাসিনাকে একজন ফ্যাসিস্ট লিডার হিসাবে চিহ্নিত করে, সেই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু সিমিলার ফ্যাসিস্ট কাজ করছে। এখন বিষয়টা হচ্ছে যে আন্তর্জাতিক স্তরে বা ডিপ্লোমেসি কি হওয়া উচিত। দেখুন, ভারত সরকারের এখন যা বিদেশ নীতি, সেটা কিন্তু অ্যাবসলিউটলি নন ইন্টারভেনশনিস্ট ফরেন পলিসি। আমাদের 71-এর সিচুয়েশন আর নেই। 71-এ কিন্তু মূলত একটা ইন্টারভেনশনিস্ট ফরেন পলিসি ছিল। ইন্টারভেনশনিস্ট বলবো না, রাদার দক্ষিণ এশিয়াতে ভারতের একটা ভীষণ প্রোঅ্যাক্টিভ ভূমিকা ছিল। এখন যা বিদেশ নীতি, সে বিদেশ নীতি মূলত হচ্ছে নন ইন্টারভেনশনিস্ট বিদেশ নীতি। সেক্ষেত্রে ভারত কিন্তু ডাইরেক্টলি কোনো ইন্টারভিন করতে পারে না। কিন্তু ভারত যেটা করতে পারে, আমি একেবারে আজকে আমাদের অনারেবল চিফ মিনিস্টারের সঙ্গে একমত, আন্তর্জাতিক স্তরের কিন্তু ডিপ্লোমেসির মাধ্যমে বাংলাদেশের ওপর চাপ ক্রিয়েট করা। শান্তি সেনা একটা পরের বিষয়। শান্তি সেনা সেখানে ইউনাইটেড নেশনস আদেও পাঠাবেন কিনা, সেখানকার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইউনাইটেড নেশনস পর্যবেক্ষণ করে দেখবেন। কিন্তু সবার আগে আমার যেটা মনে হয় যে ইউনাইটেড নেশনস কিংবা বিভিন্ন যে আন্তর্জাতিক প্রেক্ষাপটগুলো আছে, সেটা সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন হতে পারে, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন হতে পারে, বিভিন্ন আঞ্চলিক সংগঠন যেখানে রয়েছে, সেখানে কিন্তু ভারত ডিপ্লোম্যাটিক ডায়ালগ ওপেন করতে পারে। এবং বাংলাদেশে যে ঘটনা ঘটছে এবং যেভাবে সেখানে ল অ্যান্ড অর্ডার একেবারে ভেঙে পড়েছে, ইন্টারিম গভর্নমেন্ট মানুষদের হিউম্যান রাইটস সিকিউর করতে পারছে না, এখানে মাইনরিটিজ আমি বাদই দিলাম, এটা হচ্ছে বেসিক হিউম্যান রাইটস ভায়োলেশন। তো সেই হিউম্যান রাইটস ভায়োলেশন যেখানে সিকিউর করতে পারছে না, বিভিন্ন মানে এক্স্যাক্টলি, আমি এখানটা যদি সহজভাবে একটু দেখার চেষ্টা করি যে আমি সায়নকে আমি ছেড়েই দিলাম, সায়নকে তার বন্ধু, আমার বাড়িতে কোন অতিথি আসবেন এবং থাকবেন সেটার জন্য আমাকে সেখানে নির্যাতন এবং থ্রেটের মুখোমুখি হতে হচ্ছে, এটাই তো আমরা সাদা চোখে যদি দেখি, এর জন্য বিরাট কিছু বিশ্লেষক হতে হয় না, এটাই তো চূড়ান্ত একটা মানবাধিকার ভায়োলেশন। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আমরা এ প্রসঙ্গে আলোচনায় ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে। আমি একটু চলে যাব সম্বিতের কাছে। সম্বিত, তোমার কাছে একটু যদি বুঝে নেওয়ার চেষ্টা করি যে শান্তি সেনা কি এবং শান্তি সেনার প্রেক্ষাপটটা কি, যদি সংক্ষেপে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। শান্তি সেনা পাঠানোর অধিকার রাষ্ট্রপুঞ্জের রয়েছে, কিন্তু তাতেও যেটা ক্লজ রয়েছে, তাদের যে বিভিন্ন ধরনের নিয়ম কানুন রয়েছে, তাতে যে দেশে শান্তি সেনা পাঠানো হচ্ছে সেই দেশের সম্মতি প্রয়োজন। শান্তি সেনা গিয়ে কোনো একটি বিশেষ পক্ষের জন্য লড়াই করতে পারে না। তাদের কাছে শান্তি সেনা মানে সত্যিই শান্তি সেনা, কারণ তারা সেখানে গিয়ে কারোর বিরুদ্ধে যুদ্ধ করা বা কাউকে প্রোটেক্ট করার জন্য যুদ্ধ করা, সেটা তারা করতে পারে না, একমাত্র আত্মরক্ষার পরিস্থিতি তৈরি না হলে।
কাজেই এই যে মুখ্যমন্ত্রী প্রস্তাবটি রেখেছেন যে ভারত শান্তি সেনা পাঠাক, সেইটার কোনো ভিত্তি নেই। কারণ শান্তি সেনা পাঠাতে গেলে সেটা রাষ্ট্রপুঞ্জকে পাঠাতে হবে। ভারত যেটা করতে পারে সেটা হচ্ছে শান্তি সেনা পাঠানোর জন্য রাষ্ট্রপুঞ্জে কোনো প্রস্তাব আনতে পারে, সেই নিয়ে বাংলাদেশের সঙ্গে কথা বলতে পারে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে রাষ্ট্রপুঞ্জ হঠাৎ করে শান্তি সেনা পাঠিয়ে দেবে বাংলাদেশে, তেমন কোনো পরিস্থিতি কিন্তু তৈরি হয়। এছাড়াও যেটা মাথায় রাখতে হবে যে আমেরিকার হাত রয়েছে বাংলাদেশের ইউনিট সরকারের উপরে। চায়না তারাও এই সরকারকে পরোক্ষভাবে সমর্থন করছে, ভারত কিছুটা কোণঠাসা। কাজেই কিন্তু এখানে আমি সম্বির একটু বলবো যে বাইডেনের প্রশাসন তো এখন বিদায়ী প্রশাসন। ডোনাল্ড ট্রাম্প এবং মোহাম্মদ ইউনুসের মধ্যে যে সম্পর্ক সেটা দীর্ঘদিন ধরেই যথেষ্ট তিক্ত, এবং মোহাম্মদ ইউনুস যতই তাকে সঙ্গে সঙ্গে শুভেচ্ছা, অভিনন্দন ইত্যাদি জানান না কেন, আমরা জানি যে 2016 থেকেই ট্রাম্পের বেশ রোষ নজরে মোহাম্মদ ইউনুস। সেটার জন্য আপনাকে আরো 1.5 মাস অপেক্ষা করতে হবে। যখন ট্রাম্প প্রশাসন 20 জানুয়ারি তাদের ক্ষমতা গ্রহণ করবে, তারপরে কি হবে? এই 1.5 মাসে তো অনেক কিছু ঘটে যেতে পারে বাংলাদেশে। কাজেই কূটনৈতিকভাবে ভারত কতটা চাপে ফেলতে পারছে বাংলাদেশকে তাদের দূতাবাসের মাধ্যমে, এবং অন্যান্য যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের সঙ্গে নিয়ে কতটা কূটনৈতিকভাবে তারা বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের উপরে চাপ সৃষ্টি করতে পারছে, তার উপরে পরিস্থিতি স্বাভাবিক হবে কি হবে না সেটা নির্ভর করছে। আমি আসবো, আমি একটু সুমনদার কাছে যাই। সুমনদা, আমি একদম যদি দেখি যে একদিকে ওয়াকফ, অন্যদিকে বাংলাদেশ, একদম মেরুকরণের, একদম রাজনৈতিকভাবে, আমি রাজনৈতিকভাবে বলছি, রাজনৈতিকভাবে মেরুকরণের একটা প্রয়াস, সেটা খুব স্বাভাবিক। এবং সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে ওয়াকফ নিয়ে তৃণমূল কংগ্রেস রাস্তায় নামছে, অন্যদিকে এই বাংলাদেশ প্রসঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শান্তি সেনার আবেদন করার জন্য যে কেন্দ্রের ওপর চাপ বাড়ালেন, এই দুটো ক্ষেত্রেই কি এই মেরুকরণের যে প্রয়াসটা খুব স্বাভাবিকভাবেই গেরুয়া শিবিরের থাকার কথা, সেটাকে তিনি কাউন্টার করছেন? মৌপি, আমি একটু অন্যভাবে বলবার চেষ্টা করব। বিজেপির মুখপাত্র যেটা বলছিলেন, আমি সেটা থেকে কিউ নেওয়ার চেষ্টা করি। প্রথমত, এটা সত্যি কথা, যেটা আমাদের বুঝতে হবে যে আমাদের প্রতিবেশী বাংলাদেশে যা ঘটেছে সেটা একটা ইসলামিস্ট রেভলিউশন, তার পেছনে ইসলামিক মৌলবাদী শক্তিগুলি আছে। ফলে যে বাম, অতি বাম এবং কিছু তাত্ত্বিকও 5ই আগস্ট থেকে গোটা আগস্ট মাস ধরে নৃত্য করেছিলেন, তাদের এবার বোঝার সময় এসছে প্রতিবেশী দেশে কি হয়েছে। নাও কামিং ব্যাক টু দ্য সেকেন্ড পয়েন্ট, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে আক্ষরিক অর্থে নেবেন না। উনি বেসিক্সটা বলে দিয়েছে যে বাংলাদেশে যে বাহিনী রয়েছে তাদের দিয়ে এটা হবে না, তোমাকে বাইরে থেকে সেনা পাঠাতে হবে। বেসিক টার্ম ইজ ভেরি ক্লিয়ার। এবার সম্পূর্ণ বলছেন যে আমরা আর এক্সপ্যানেশনস পলিটিক্স করি না, করবো কিনা সেটা নরেন্দ্র মোদীর সিদ্ধান্ত। কারণ আপনি যেটা বললেন, FBI এর ডিরেক্টর হয়েছেন একজন গুজরাটি বংশোদ্ভূত, ইন্টারনাল সিকিউরিটি ডিরেক্টর একজন ভারতীয় বংশোদ্ভূত, তো নিশ্চয়ই ভারতের পক্ষে ঘরের পাশে এরকম একটা মুসলিম মৌলবাদী শক্তি বেড়ে উঠবে, আমরা আমেরিকার হেল্প নেব না। অথবা রাষ্ট্রপুঞ্জের সিকিউরিটি কাউন্সিলে যে 5 জন মেম্বার আছে তার মধ্যে রাশিয়া এবং আমেরিকার হেল্প নিয়ে কিছু একটা করব না, তাহলে আমরা খুবই মানে বোকা। আমার ধারণা নয় যে নরেন্দ্র মোদী এতটা বোকা বা ভারতবর্ষ এতটা বোকা। পয়েন্ট নম্বর 3, যে বাংলাদেশে জঙ্গলের রাজত্ব চলছে, ওটা মানবাধিকার টাধিকার এসব আলোচনাই করবেন না, ওটা জঙ্গলের রাজত্ব চলছে। এবং আমি সজলের সাথে আবার একমত যে বাম এবং অতি বাম এবং তাত্ত্বিকরা বিরাট খুশি হয়েছিলেন যে স্বৈরতন্ত্র চলে গেছে, এবার কি এসছে সেটা বুঝুন। এবার কাজ হচ্ছে যে আপনি ব্যালেন্সিং পলিটিক্স করবেন কিনা। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়, এখানে কংগ্রেসের মুখপাত্র আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো বেসিক্যালি কংগ্রেসের ঘর থেকে বেরিয়েছেন, ফলে ইন্দিরা গান্ধীর যে পলিটিক্স উনি সেটাই করবার চেষ্টা করছেন। একই সঙ্গে আমি বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতনের বিরুদ্ধেও কথা বলবো, আবার আমি দেশে মুসলমানদেরও প্রোটেক্ট করবো। ইটস এ ভেরি ক্লিয়ার কাট পলিটিক্স, তাতে তো কোনো অন্যায় নেই। আবার আমি বলছি যে সজলের বক্তব্য খুব ইন্টারেস্টিং লেগেছে। উনি সংখ্যালঘু টার্মটাকে 2 বার এড়িয়েছেন এবং বলেছেন যে বাংলাদেশে জঙ্গলের শাসন চলছে।
এবং আমি সজলের সাথে আরেকটা বক্তব্য তো একমত যে শুভেন্দু অধিকারী করতে পারেনি। আমি অন্তত আমার বিবেকের কাছে ক্লিয়ার। আমি গত 25 বছর ধরে বাংলাদেশে যখনই সংখ্যালঘু আক্রান্ত হয়েছে কলকাতায় সেমিনার করেছি, মিছিল করেছি, কিন্তু বাকি যারা প্রগতিশীলরা যারা বসেছিলেন, যারা বুক ফেয়ারে কেন বাংলাদেশের বই পড়া যাচ্ছে না, ফিল্ম ফেস্টিভ্যালে কেন বাংলাদেশের সিনেমা আসছে না, এবার একটু জিজ্ঞেস করতে হবে তো যে ভাই বাংলাদেশে যে নাগরিক সমাজ তৈরি হয়েছিল তারা যখন প্রতিবেশীর মেয়েকে ধর্মান্তরিত করা হচ্ছে তখন কথা বলছে না কেন? সেই বিখ্যাত চলচ্চিত্রকার, সেই বিখ্যাত সাহিত্যিক কথা বলছে না কেন? আমি আসবো এখানে, আমি একটু অশোকদার কাছে আসবো, কারণ যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই আবেদন করছেন আমরা জানি যে ইন্ডিয়া জোটের অবস্থানটা কি, কংগ্রেসের অবস্থান কি? মৌপিয়া, কংগ্রেস তার ওয়ার্কিং কমিটির যে বৈঠক হয়েছে সে বৈঠকে একদম বাংলাদেশের ঘটনা নিয়ে রেজলিউশন নিয়েছে ওয়ার্কিং কমিটির বৈঠকে। এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এখানে আমার ভাই বসে রয়েছে, আক্রান্ত ভাই সায়ন ঘোষ বসে রয়েছে। আমি শুধু একটা কথা জানতে চাই সায়ন বলতে পারবে ভালো মতন, আমার বলার পরে যদি বলে ভালো লাগবে আমার, যে সায়নের ঘটনা ঘটার পরে আজকে দেখলাম শুভেন্দু অধিকারী পেট্রোপোলে গিয়ে বিক্ষোভ দেখাতেই পারেন, পেট্রোপোলে বিক্ষোভ দেখাচ্ছেন, বাংলাদেশে কেন সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছেন, কারণ সায়নের মতন মানুষ ছেলেরা মার খাচ্ছে। এই বিক্ষোভটা পাশাপাশি যদি শুভেন্দু এবং দেবুদারা গিয়ে ওই পিএমও দপ্তরের সামনে দেখিয়ে বলে সায়ন 25 তারিখে আক্রান্ত হয়েছে, আজকে 2রা ডিসেম্বর, আজ পর্যন্ত বিদেশ মন্ত্রক কেন কোনো বিবৃতি দিল না সায়নের ব্যাপারে, তাই সেই যদি বিদেশ মন্ত্রক জয়শঙ্করের দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখিয়ে বলে বা ডেপুটেশন দিয়ে বলে যে বাংলাদেশে ভারতীয় দূতাবাস কেন কূটনৈতিক কোনো দৌত্য চালালো না সায়নের আক্রান্ত হওয়ার পরে, তাহলে এই লড়াইয়ে আমি তাদেরও সাথে থাকতে পারি। এটা গেল 2 নম্বর কথা। না মৌপিয়া একটু বলতে প্লিজ, আমি একটা খুব স্পর্শকাতর ব্যাপার হচ্ছে, মৌপিয়া সকলে ইন্দিরা গান্ধী হয় না, সকলে ইন্দিরা গান্ধী হতে পারে না। দক্ষিণ পূর্ব এশিয়ায়, আমি কর্তৃত্বের কথা বলছি না, ভারত একটা অভিভাবকত্বের জায়গায় ছিল। আজকে ডোকালামের ঘটনার পরে নেপালও ভারতের পাশ থেকে সরে গেছে। মোদী সরকারের ব্যর্থ পররাষ্ট্র নীতিকে আড়াল করার কোনো জায়গা নেই। আর একটা কথা আমি বারবার করে বলছি, দুনিয়া জুড়ে প্রান্তিক অল্প সংখ্যক মানুষরা যেখানে আক্রান্ত সেখানেই কংগ্রেস তার পাশে রয়েছে এবং অবশ্যই কেন্দ্রীয় সরকারের পাশে আমরা। কিন্তু যে কথাটা এখানে বারবার করে বলার এবং খুব খুব গুরুত্বপূর্ণ বিষয় সেইটা হচ্ছে এই জায়গাটায় দাঁড়িয়ে যে কূটনৈতিক দৌত্য চালাচ্ছে না কেন ভারত সরকার, লোকসভায় কেন আলোচনা করছে না, বিদেশ মন্ত্রক কেন বিবৃতি দিচ্ছে না, কেন আন্তর্জাতিক স্তরে এটাকে নিয়ে যাওয়ার উদ্যোগ নিচ্ছে না। সুতরাং এ না নিয়ে যদি পলিটিক্যাল ডিভিডেন্ড নেওয়ার জন্য এখানে লাফালাফি করেন শুভেন্দু অধিকারী, সজল ঘোষরা, তাহলে তাকে রাজনৈতিক মেরুকরণ ছাড়া আমার পক্ষে আর কিছু বলা সম্ভব নয়। আমি এই প্রসঙ্গ নিয়ে সজলদার কাছে যাব, তার আগে আমি একটু সায়নের কাছে আসি। যে সায়ন, এরপর কি হলো? এরপর তুমি তো নিশ্চয়ই আতঙ্কে ছিলে যে তুমি দেশে ফিরবে কি করে, সেই ক্ষেত্রে কিভাবে তুমি ফিরলে এবং সেখানে বাংলাদেশে যে আমাদের দূতাবাস রয়েছে তাদের সঙ্গে কোনো রকমভাবে যোগাযোগ করা গেল কিনা, বা কোনো রকমভাবে কোনো সাহায্য পাওয়া গেল কিনা, বা আদৌ চেষ্টা করেছিলে কিনা, একটু বলবে আমাদের? আমি যখন ফিরি আমার বন্ধুর দেশে, বন্ধুর বাড়িতে, তখন সে এলাকার মানুষে তো তাকে সম্পূর্ণভাবে ক্ষোভে রাখে, ভয়ে রাখে। তো আমি আরও তার পরের দিনও আমি যখন আবার চেষ্টা করি থানায় গিয়ে রিপোর্ট করার বা চিন্তা করি, তখনও তারা আবার ফোন দিয়ে আবার বাড়িতে এসেও আমার বন্ধুর ফ্যামিলিকে মারাত্মকভাবে শাসায়। মানে তাদেরকে এতটাই ভয় রাখে যে আমাকে কোনোভাবেই আইনের দ্বারস্থ বা কোনো রকম প্রশাসনিক কার্যক্রম বা তাদের থেকে সাহায্য আমাকে নিতেই দেবে না। এবার যে কদিন আমি ছিলাম 26 তারিখ রাত থেকে 30 তারিখ ভোর পর্যন্ত, সে কদিনই তারা সম্পূর্ণ তাদেরকে আমার ফ্রেন্ডের ফ্যামিলিকে ভয়ে রাখে। এবার আমাকে ওখান থেকে বেড়াতে হয়েছিল ভোরবেলায়, 30 তারিখ ভোরবেলায়। আমার বন্ধু আমাকে লুকিয়ে আমাকে ঢাকা স্টেশন অবধি ছেড়ে দেয়, ঢাকা ট্রেন স্টেশন পর্যন্ত। তো সেখান থেকে আমি ট্রেন ধরে দর্শন অবধি আসি, সেখান থেকে আমি গেদে হয়ে পার হয়ে যাই। এমনকি পার হওয়ার সময় দর্শনাতে যখন আমি ওখানকার ইমিগ্রেশনে অফিসারদের কাছে বা কাস্টম ডিপার্টমেন্ট বা বিজিবির কাছে পর্যন্ত যখন আমি এটা জানাই, অভিযোগ জানাই, তখন তারা উল্টে আমাকে খুবই দ্রুত, যত তাড়াতাড়ি সম্ভব আমার ভারতে পার করে দেওয়ার চেষ্টা করেছে। এবার আমি, তারা নিজেরাও তোমার ওখানে নিরাপত্তার দায়িত্ব নিতে পারছে না? না, তারা নিরাপত্তা কেন, তারা আমার অভিযোগটুকু ঠিকভাবে না শুনে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব তুমি সীমান্ত পেরিয়ে যাও। হ্যাঁ, এবার আমি সীমান্তে যখন পার হলাম, সীমান্ত পার হওয়ার পর এখানকার যে আমাদের বিএসএফ আছেন, সে বিএসএফ অফিসাররা তারপর আমাদের ইমিগ্রেশনে
কাস্টমসে, এমনকি সবচেয়ে বড় কথা ওখানকার এলাকার সাধারণ বাসিন্দারা পর্যন্ত আমার সাহায্যের জন্য এগিয়ে এসেছিল। তো আমার ওখানে কমপ্লেন না হয় আমাদের ইমিগ্রেশনে, আমাদের কাস্টমসেও আমার অভিযোগ নেওয়া হয়। তারপর সেখান থেকে ফিরে আমি সেই দিন সন্ধ্যাবেলায় ফিরে আমি রাতে আমাদের লোকাল থানা বেলঘরিয়া থানা থেকে একটা অভিযোগ দায়ের করি। তো সেখানে আমার আজকে জিডি নাম্বার পেয়ে যাই। তো আজকে গিয়েও আমি বাংলাদেশ হাই কমিশনে একটি কমপ্লেন দিয়ে এসেছি লিখিত। 1 মিনিট, কবে তুমি কমপ্লেন করেছিলে? কোথায়? বেলঘরিয়া থানায় 30 তারিখ রাতে। আজকে জিডি নাম্বার দিয়েছে? আজকে জিডি নাম্বার পেয়েছি। আর আজকে এসে আমি আমাদের এই বাংলাদেশের যে হাই কমিশন কলকাতা যেটা আছে সেখানে গিয়ে আমি একটা লিখিত কমপ্লেন, ডেপুটি হাই কমিশন, আশা করছি যেন তারা এই বিষয়ে একটু নজর দেন। তুমি কি বলবে যে যারা ধরো এখন বাংলাদেশের এই পরিস্থিতি সম্পর্কে অতটা ওয়াকিবহাল নন, যদি কেউ এখন যেতে চান তুমি কি তাদের ডিসকারেজ করবে? অবশ্যই অবশ্যই, ইন্ডিয়ান বা ভারতীয় যে কোনো নাগরিক সে যে ধর্মেরই হোক না কেন, এই মুহূর্তে তো বাংলাদেশ আমি বলছি কারুর যাওয়াটা নিরাপদ নয় যতদিন না প্রশাসন, কারণ দুর্ঘটনা হতেই পারে, সেটা ভারতও হতে পারে বাংলাদেশও হতে পারে, কিন্তু দুর্ঘটনা হওয়ার পরে যে সেটার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া, কোনো অ্যাকশন নেওয়া, কোনো প্রশাসনিক ব্যবস্থা, তার সাহায্য করা, সেই জিনিসটা এখন আমি বাংলাদেশে আমি তো অ্যাটলিস্ট পাইনি। আমি আসবো তোমার কাছে, আমি সজলদার কাছে। সজলদা, অশোক তো একটু আগে যে প্রশ্নটা তুললেন, আমাকে একটু সময় দেবে? সবাইকে সময় দিচ্ছি, আমি সকলের কথার কাউন্টারে সবাইকে 1 মিনিট। আমি যেটা বলছে যে কংগ্রেস রেজলিউশন নিয়েছে, ওই অবধি ঠিক আছে, একজন বাঙালি ছেলে অশোক ভট্টাচার্য আবার পুজো টুজো করে আমি জানি। আমি বলছি যে বিদেশ মন্ত্রক কোনো কথা বলছে না, হ্যাঁ ঠিক, আমি মানলাম, আমি একজন সরকারের পক্ষের লোক হয়ে আমি বলছি করছে না। আমি প্রশ্ন করতে চাই অশোক ভট্টাচার্য সহ এখানে প্রদীপ্ত ব্যানার্জি সহ যারা বসে আছে, মুখার্জি, শফিকুল্লাহ, সবার কাছেই প্রশ্ন করতে চাই যে ভাই আমরা কি করছি? আমরা কি তাদের বাধ্য করেছি? আমরা তো তাদের বাধ্য করবার জন্য রাস্তায় নামিনি, আমরা অন্য লোকের দিকে আঙুল তুলছি। তৃণমূল কংগ্রেস দুজনে মিলে একই কথা বলছে যে দিল্লিতে গিয়ে অভিযোগ করো। আমি প্রশ্ন করতে চাই, চাল চুরি নিয়ে যখন তোমার চালের টাকা বন্ধ হয়, যখন আবাসের টাকা বন্ধ হয়, যখন 100 দিনের টাকা বন্ধ হয়, তখন কবার দিল্লি অভিযান হয়? তখন তো এখানেই তারা আন্দোলন করে। এই শফিকুল্লাহদের আমি প্রশ্ন করতে চাই, আওয়ামী লীগ যখন ওখানে মারে, আক্রমণ করে, বা ওদের প্রশাসন যখন সাধারণ মানুষের উপর লাঠি চালায়, গুলি চালায়, তখন তারা এখানে মিছিল করে। এখানে কোথায় মিছিল? এবারে মিছিল কোথায়? আমি জানতে চাই শান্তি সেনাটা কি জানেন? মুখ্যমন্ত্রীর শান্তি। মুখ্যমন্ত্রী শান্তি সেনা এমন একটা বস্তু যেখানে মুসলমান চলবে না, অথচ হিন্দুদের আমি সৈন্য শব্দটা জুড়ে দিলাম, হিন্দুরা খুঁজে রাখবে যে মুখ্যমন্ত্রী। আপনি মেনে নিচ্ছেন যে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক? এটা মাস্টার স্ট্রোক, আত্মঘাতী স্ট্রোক। আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারকে ওই রাজ্য ওই দেশ থেকে আসতে হয়েছে। তিনি এখন পদে থাকার জন্য উনি ওনার কথা ভাবছেন, উনি ওনার নাতনির ভবিষ্যতের কথা ভাবছেন না। যে কোনো ইসলামিক রাষ্ট্রে মেয়েদের কি দশা হয়? একটা প্রশ্ন, ও দেশে তো কোনো আইন শৃঙ্খলা, আমি তা বলতে জিডি হয়েছে, সরলদা, আমি সবাইকে বলছি আমাদের সঙ্গে স্টুডিওতে এমন একজন রয়েছেন যিনি কিন্তু পুরোপুরি সুস্থ নন। একটু আমরা ডেসিবেলের উপর একটুখানি নিয়ন্ত্রণ রাখি আজকে, একটু আলোচনার উপর প্লিজ বলুন। আমি একটু অমায়িক আছি, যাই হোক, আমি বলছি যে পুরোপুরি সুস্থ নয় এরকম আরো অনেকে আছেন। শুধু যে আমার পাশের ভাই যে বসে আছে তিনি যে পুরোপুরি মানে সম্পূর্ণ সুস্থ নয় তা নয়। আমি ওনাকে প্রশ্ন করি, প্রদীপ্তকে প্রশ্ন করি, জিডি করেছে 30 তারিখ, অভিযোগ জানি যে 30 তারিখ 2 তারিখে সে জিডি নাম্বার পেয়েছে। কেন ভাই? এই বাংলার পুলিশের অভিযোগটা তো বাংলার লোকেরাই দেবে নাকি? একটা কথা বলি, 30 তারিখ রাতে করেছে ভাই, 1 তারিখ জিডি নাম্বার নিতে গিয়েছিল কিনা সেটাও একটু জেনে নিতে পারতে। আবার বড় কথা হচ্ছে 2 তারিখে সকালবেলার মধ্যে পেয়ে গেছে, মানে 24 ঘন্টার মধ্যে পেয়ে গেছে। তোমার সঙ্গে তো আমি বলিনি, তোমার সময় তো আমি বলিনি। না আমি এটা বলি, থানায় গেছো না? যাও, আমি অনেকবার থানায়, নিয়ম হচ্ছে আমি কমপ্লেইন করলেই তার এগেইনস্টে জিডি নাম্বার দিয়ে দেবে। আমি একটু বলিনি দাদা,
তাও তো এখানে জিডি দিয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে এই দেখো, তাও তো বিজেপির এখানে মুখপাত্রের এবার চলে একটা গেছে। সমস্যা কি উত্তরপ্রদেশ যাও, উত্তরপ্রদেশ যাও। বিজেপির যাও, যাও, যাও। মুখপাত্রের সমস্যা হচ্ছে যে এরা রাষ্ট্র কাকে বলে, সার্বভৌমিকতা বলে, পররাষ্ট্র নীতি কাকে বলে তাকে জানে না, তাই চাল চুরি, গম চুরি, সব চুরি এইখানে নিয়ে আসলো। মানে মুশকিলটা হচ্ছে নিজেদের জাস্টিফিকেশন করতে গিয়ে মানে নিজেদের জাস্টিফিকেশন করতে গিয়ে কেউ কাউকে ইন্টারাপ্ট করবে না নিজে আমি কিন্তু হাত তুলে দাঁড়িয়েছিলাম। মুশকিল হচ্ছে সবাই সুস্থ নন, দাদা ঠিক বলেছেন, তার প্রমাণ দাদা নিজে দিয়ে দিচ্ছেন। এখন শাড়ি ডিপ্লোমেসি থেকে শুরু হয়েছিল, সুষমা স্বরাজ মনে আছে শাড়ি ডিপ্লোমেসি, প্রথম সরকার যখন ক্ষমতায় এলো তখন শাড়ি নিয়ে গেল, ডিপ্লোমেসি নিয়ে কথা হচ্ছে। ওই দেখো মুশকিল হচ্ছে, কথাটা হচ্ছে ডিপ্লোমেসি নিয়ে দাদা, আর প্রবলেম হচ্ছে শুনতে পারবে না, মানে জানে না তো, কিছু জিনিস শোনা যায় না। জানে না, বললেন না জানলে বিজেপির এই সমস্যা শোনা যায় হচ্ছে। না। এবার সেই শাড়ি ডিপ্লোমেসি থেকে ওরাকান্তি ডিপ্লোমেসি, অর্থাৎ ভারতের আরে বিরুদ্ধে বেলগড়িয়া যে থানার কথা জায়গাটা বলো। হচ্ছে সেটা উত্তর দেওয়া হয়ে গেছে, তোমার শোনার মানসিকতা নেই, কারণ তুমি সম্পূর্ণ সুস্থ কোন নও উত্তরটা বলে দিয়েছো? আমার মনে হচ্ছে। ব্যক্তি আক্রমণ না, না, না আমি- না না না, না না। একদম না। মুশকিলটা না, যেটা আমি হচ্ছে করছি না, ঠিক আছে। যে আত্মঘাতী গোল কাকে বলে সজল ঘোষ কিছুক্ষণ আগে দেখিয়ে দিয়েছে। ব্যবসা বন্ধের কথা বলছে, এখানে দাঁড়িয়ে বলছে ব্যবসা বন্ধ, আজকে বন্ধ করেছি আরো 5 দিন বন্ধ করব। আরে পশ্চিমবঙ্গের ব্যবসা বন্ধ করছো, তোমার অনেক ভোট তুমি এখান থেকে পেয়েছো, তাহলে ত্রিপুরায় কেন করছো না? তুমি আসামে কি সরকার করছো? করে দিয়েছে। না না, আমার বক্তব্য ত্রিপুরায় হচ্ছে সরকার বন্ধ করে ত্রিপুরা দিয়েছে। এবং আসামে আরে ভাই, যে ত্রিপুরা ব্যবসা সরকার চলছে already সেই বন্ধ করে ব্যবসার দিয়েছে। হিসাব সজল ঘোষ এখানে দিতে আরে পারবে না, ত্রিপুরা সরকার পারবে না, already সত্যি বন্ধ করে পারবে না। দিয়েছে। আসামেরটা দিতে পারবে না। এবারে আসামে 4000 কত কিলোমিটার বাংলাদেশের সঙ্গে ভারতের বর্ডার রয়েছে, তার মধ্যে 2000-এর বেশি রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে, বাকিগুলো তো কাটাকাটটা ত্রিপুরা দিতে আসাম। দেয়নি তাহলে সেই কাটাকাটটা জায়গায় কেন খালি হচ্ছে দিতে না? দেয়নি। এই এবার কিলোমিটার মেপেছে। সজলদার তো দেখা সবই যাচ্ছে, মেপেছে। সজলদার এক কথা এক শোনা করে, যাচ্ছে। এক এক করে আমি এখানে সম্পূর্ণের কাছে আসি। সজলদার কথা তো সজলদা ঠিক, যে সবাই সুস্থ নয়। যদিও এই অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান ইউনূস, তার প্রেস সচিবের তরফ থেকে ভারতের উদ্দেশ্যে যে বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যে ভারত বিদ্বেষের চিত্র দেখানো হচ্ছে সোশ্যাল মিডিয়া মারফত, যা ভাইরাল হচ্ছে সেগুলো বাস্তবে ততটা নয়, কিন্তু বাস্তবতা তো আসলে সায়ন যে অভিজ্ঞতাটা ফেস করেছেন সেটা সত্যি এই মুহূর্তে দাঁড়িয়ে যে বাংলাদেশের 71-এ বাংলাদেশ হওয়ার পেছনে এই দেশের যে অবদান সেটা অনস্বীকার্য। যদিও আমরা জানি যে সেটা মুছে ফেলার সমস্ত, এমনকি মুজিবুর রহমানের মূর্তি ভাঙার মতো ঘটনা ঘটে গেছে, সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে ভারত বিদ্বেষের জায়গাটা সেটা কি কোথাও ওখানে এতটুকু আন্ডার এস্টিমেট করার অবকাশ রয়েছে? একেবারেই না। ইনফ্যাক্ট আমি বলবো যে 5ই অগস্ট ছাত্র আন্দোলন হওয়ার বেশ খানিকটা আগে থেকেই কিন্তু আমরা দেখছিলাম যে অ্যান্টি ইন্ডিয়া প্রোপাগ্যান্ডা কিন্তু বাংলাদেশে যথেষ্ট জোরালো হচ্ছিল। সেটা ক্রিকেট ম্যাচ হবার পরবর্তী সময় থেকে, মানে যখনই আমরা সোশ্যাল মিডিয়া দেখছিলাম সেখানকার মানুষ মূলত যারা ছাত্র যুব, তাদের মধ্যে কিন্তু একটা মারাত্মক অ্যান্টি ইন্ডিয়া প্রোপাগ্যান্ডা কাজ করছিল। এবং আমার মনে হয় যে এই অ্যান্টি ইন্ডিয়া প্রোপাগ্যান্ডা কাজ করার পেছনে সেখানকার রাজনৈতিক এবং এক্সটার্নাল একটা প্রত্যক্ষ বা পরোক্ষ ইনফ্লুয়েন্স কিন্তু রয়েছে। সেটা পাকিস্তানের হতে পারে, সেটা চায়নার হতে পারে। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের বুঝতে হবে যে ভারতের ভূমিকাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই সিচুয়েশনে। আমরা যদি আউটরাইট কোনো ইন্টারভেনশন করি, আউটরাইটলি যদি বয়কট করি বাংলাদেশে, তাহলে কিন্তু আমরা পাকিস্তান বা চায়নাকে সেখানে একেবারে জায়গা ছেড়ে দেব। সেটা কিন্তু আমার মনে হয় না খুব বুদ্ধিমানের কাজ হবে। সজলদা প্লিজ, সেটা আমার মনে হয় না খুব বুদ্ধিমানের কাজ হবে। ইনফ্যাক্ট আমার মনে হয় যে আরো বেশি করে আমাদের কূটনৈতিক ডায়ালগ ওপেন করতে হবে, আমাদের ট্র্যাক 1 ট্র্যাক 2 ডিপ্লোমেসি চ্যানেলস গুলোকে ওপেন করতে হবে, সেখানে ব্যবসা বন্ধ করে দেব। এইটা যেটা আমরা ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়ে বলছি, আদেও কি কেন্দ্রীয় সরকার এরকম কোনো মন্তব্য করেছে বা স্টেটমেন্ট দিয়েছে? করেনি। কাজে একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে যে কেন্দ্রীয় সরকার কিন্তু যথেষ্ট চাপে আছে, চ্যালেঞ্জিং সিচুয়েশন। এবং আমার মনে হয় যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং প্রাইম মিনিস্টার আছেন, তারা কিন্তু এখন অবজারভেশনের মধ্যে আছেন। এবং আমার মনে হয় যে তারা আন্তর্জাতিক স্তরে এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে দাঁড়িয়েই কিন্তু বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করবে। আমি ঠিক এই জায়গাটাতে অ্যালবার্টের কাছে খুব সংক্ষেপে আসবো। অ্যালবার্ট, এই 5ই অগস্টের আগে এবং 5ই অগস্ট যেদিন হাসিনা সরকার পতন হচ্ছে, সেই দিন আমরা এপার বাংলায় যে উচ্ছ্বাস এবং যেভাবে রোম্যান্টিসাইজ করতে দেখেছি ওই বিপ্লবকে, যেভাবে আমরা গ্লোরিফাই করতে দেখেছি, আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় ডিপি বদলে দেওয়া হচ্ছে, যে শেখ একটা আসলে কি তার দায় যারা এটা করছিলেন, এর দায় তাদেরও নিতে হবে না? দেখো, রোমান্টিসাইজ করছিল না কি করছিল সেটা নিয়ে বলবার নাই, বলবার একটা বিষয় আছে। আমাদের
ভারতবর্ষে বা আমাদের এপার বাংলায় বসে আমাদের একটা বড় অংশ আছে যে আওয়ামী লীগের সেট করা একটা চশমা আছে, সেই চশমা দিয়ে বাংলাদেশকে দেখার একটা প্রবণতা আছে, যে প্রবণতা গত 15-15.5 বছর ধরে হাসিনার সমস্ত অগণতান্ত্রিক কার্যকলাপকে ঢেকে রাখা হয়েছিল। 5ই আগস্ট পরবর্তী সময় আমি কোন চশমা দিয়ে দেখছো? আমি জাস্ট শেষ করি, তুমি আমাকে 1 মিনিট বলতে দাও। এবং সেই চশমা দিয়ে দেখার কারণে হাসিনার সময়ে যে ধরনের অগণতান্ত্রিক ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো আমাদের চোখে পড়েনি, এবং সেই কারণে সেই সময় দাঁড়িয়ে ছাত্রকে সরাসরি গুলি চালানো, খুনের বিরুদ্ধে, ছাত্র হত্যার বিরুদ্ধে এই রাজ্যের রাস্তায় যে মিছিল হয়েছে, সেই মিছিলের একটা দুটো মিছিলে আমি নিজেও ছিলাম। আমি আজও মনে করি না সেটা কোনো অন্যায় করেছিলাম। তুমি ভালো করে চোখটা একটু খোলা রাখো, শুধু আওয়ামী লীগের চশমাটা বাদ দাও, দেখো এখনো এই রাজ্যের আওয়ামী লীগের চশমা এখনো দাঁড়িয়ে রাখো যে সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে এখনো আমি জাস্ট একটা কথা বলছি, দেশ এবং রাষ্ট্র আমি তোমাকে এখনো দেখাচ্ছি, জাস্ট শেষ করবো একটা কথা বলে, দেশ এবং রাষ্ট্র সম্পর্কে বিজেপির ধারণার যে কথা ব্যবসা বন্ধের কথা বলছে, ব্যবসা বন্ধের কথা বলছে, আর সেখানকার ব্যবসায়ীরা সেখানে বলছে যে ব্যবসা চালু করতে হবে। আসলে যে সময় দাঁড়িয়ে ছোটখাটো বেশ কিছু সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, তাতে কিছু ভারত বিদ্বেষী মন্তব্য, ক্রিকেট ম্যাচ বা অন্য কিছু ঘটনাকে কেন্দ্র করে যেগুলো খুব হালকাভাবে নেওয়া হচ্ছিল বা পাল্টা হয়তো মশকরা হিসেবে সেটাকে কাউন্টার করা হচ্ছিল, আসলে তার নেপথ্যে ভারত বিদ্বেষের একটা জাল যে সুপরিকল্পিতভাবে বোনা হয়েছে, যার ফলশ্রুতি হচ্ছে আজকের এই ঘটনা। এবং সায়ন যেটা একটু আগে বলছিলেন যে সায়ন এর আগেও বেশ কয়েকবার বাংলাদেশে গেছেন, আর এবারের এই বাংলাদেশ তার কাছে অচেনা। আমি এই প্রসঙ্গে আটটু সায়নের কাছ থেকে জানবো, একটা ছোট্ট ব্রেকের পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে। আমি সায়নের কাছে এই প্রশ্ন নিয়ে আসবো। সায়ন, এই যে বাংলাদেশ তুমি বলছিলে যে সেখানে তুমি এর আগে অনেক ভালোবাসা পেয়েছো, অনেক বন্ধুত্ব পেয়েছো, অনেক আতিথেয়তা পেয়েছো, এই যে আস্তে আস্তে যে ভারত বিদ্বেষের একটা জাল বোনা হচ্ছিল, সেটা কি এবার গিয়ে তুমি বুঝতে পারলে? এই দুটোর মধ্যে তফাৎ কতটা? আমি তো ভেবেছিলাম হয়তো যদি কোনো ঝগড়া ঝামেলা বা কোনো যদি ষড়যন্ত্র হয়েও থাকে সেটা কোনো দলে দলে হবে, আওয়ামী, বিএনপি, বা যদি দেশের মধ্যে হয়ে থাকে সেটা সরকারের মধ্যে হতে পারে। কিন্তু ভেবেছিলাম হয়তো মানুষের মধ্যে হয়তো ভালোবাসাটা এখনও বজায় আছে, কিন্তু সেখানে গিয়ে তো সেটা আমি বুঝলাম না যে মানুষেরাই মানুষের বিপক্ষে হয়ে গেল। যখন তারা আমাকে মারছিল আমি এইটুকু আশা করেছিলাম যে অ্যাটলিস্ট আশেপাশের মানুষেরা এসে আমাকে বাঁচাবে, কিন্তু তারাও এসে বাঁচালো না, একমাত্র আমার বন্ধু ছাড়া। তো যখন তারা বলছিল এ তো ভারতীয় হিন্দু, এখানে কি করছে, মার একে মার, কেউ আসবে না তখন। মানে বাংলাদেশ বলুন, মানে বাংলাদেশের মানুষরা পর্যন্ত এখন ভারতের সম্পূর্ণ বিরুদ্ধে হয়ে গেছে, এটা আমি অ্যাটলিস্ট বুঝলাম। তো আমাকে একটা কথা বলো যে এক সেকেন্ড না প্লিজ, আমাকে একটা কথা বলো যে যেভাবে আমরা দেখেছি যে 5ই আগস্টের আগে যেভাবে দলে দলে স্টুডেন্টরা, যাদের মধ্যে অনেক অভিনেত্রী থেকে শুরু করে গায়িকা থেকে শুরু করে গায়ক থেকে শুরু করে কবি থেকে শুরু করে সবাই তো পথে নেমেছিলেন যখন ওখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছিল এবং তারা হাসিনা সরকারের বিরোধিতা করেছিলেন। আমাদের কিছু ওপেন, মানে যেটা দেখে মনে হয়েছিল যে বাংলাদেশের সমাজ খুব প্রগতিশীল। এখন গিয়ে কি ছবি দেখলে সেখানে, বিশেষ করে যখন নারী স্বাধীনতার প্রসঙ্গ আসছে, যখন মানুষের ফ্রিডম অফ স্পিচের প্রসঙ্গ আসছে, এবার গিয়ে কি ফিল করলে এই কদিনে? নারী স্বাধীনতা বলতে তো ওখানে আমি কিছু দেখলাম না, কারণ ওখানে ইফটিজারদেরকে মানুষ পাশে বসিয়ে চা খাওয়ায়। আমি লিটারালি দেখে এসেছি বাংলাদেশে, ইফটিজার যে তাকে পাশে বসিয়ে চা খাওয়ায়, মানুষ সেটা জানছে, দেখছে। যার মেয়েকে ইফটিজিং করছে তার বাপ তাকে বাবা বাছা করে আদর করছে, আমি নিজের চোখে দেখে এসেছি এটা। আমি তার নাম উল্লেখ করব না, কিন্তু আর কি মানে মেয়েদের সুরক্ষা বাদ দিন, যদি কোনো মেয়েকে ওখানে ইফটিজিং করাও হয় তো উল্টো মেয়েটাকে মানুষের কথা শোনায় বা মেয়েটাকে মানুষে
বকাবকি করে যে তুমি বেরিয়েছো কেন, বা তোমার এখন কি চাই এখানে। মানে মানে এখন নারী স্বাধীনতা নেই ওখানে, উল্টে নারীদের সুরক্ষাও পর্যন্ত ওখানে মানে কি বলবো, মানে সমাজ হিসেবে বাংলাদেশ অনেকটা পিছিয়ে যাচ্ছে বলে তোমার মনে হয়েছে? হ্যাঁ সমাজ হিসেবে তুমি এরপর মানে আগামী কয়েক মাসের মধ্যে যদি তোমাকে যেতে হয়, তুমি যাবে? না, আপাতত আমার তো যাওয়ার কোনো ইচ্ছা বা নেই। আমার একটাই চিন্তা যে আমার যারা বন্ধুরা ঠিক আছে, সেইটুকু যা আমি শুধু জানার চেষ্টা করতে চাই, আর এর থেকে বেশি কিছু না। কিন্তু আমি ছাড়া মানে অন্যান্য কোনো ভারতীয় নাগরিক যেন না যায় এই মুহূর্তে, এইটুকু আমার অ্যাডভাইস। আর যদি আপনি বলেন সুরক্ষা, তো সুরক্ষা তো ওখানে নেই। আর যদি কারোর সাথে কিছু হয়ও, উল্টে মানুষ আপনাকে জেরা করবে যে আপনি কি জন্য এসছেন এখানে, আপনার কি সম্পর্ক। আমাকে সব জায়গাতেই এটা শুনতে হয়েছে যে তোমার এখানে কি চাই বা তোর এখানে কি চাই, তোর কে লাগে। যেখানেই যাচ্ছে সেখানেই শুনতে হচ্ছে আমাকে। আর ওখানের যে সাধারণ মানুষ আছে তাদের থেকেও আমি খুব একটা সমর্থন পাইনি বা খুব একটা সাহায্য পেলাম না, বরঞ্চ তারাও পর্যন্ত আমাকে ওখান থেকে পার করার চেষ্টা করেছে। এমনকি ঢাকাতে আমি যখন ছিলাম, ওখানে বিশ্ববিদ্যালয়ে আমি যাই, সেই সময়ে ওখানে আমি ভারতের পতাকা নিচে লাগানো দেখি যে মানুষ ওখানে পা দিয়ে যাবে, এরকম সিনারিও আমি দেখে আসি। এবার ওখানে তো আমি একা মানুষ, কি বলবো, ওখানে যদি কিছু বলতেও যাই হয়তো এই জিনিসটাই হওয়ার ভয় ছিল, তো সেটা তো অন্যভাবে হয়েই গেল আমার সাথে। এবার বাকিটা সরকারই দেখুক, আর আপনাদের মানে বাংলাদেশের হাই কমিশন দেখুক এটা নিয়ে কিছু করতে পারি কিনা। ওরা বুঝলো কি করে তুমি ইন্ডিয়ান এবং তুমি হিন্দু? কিন্তু তুমি আসার আগে উনি বলেছেন যে ওকে যখন দেখে এলাকায় অচেনা বলে মনে হয়েছে তখন ওকে জিজ্ঞেস করেছে এবং ও তখন খুব স্বাভাবিকভাবে উত্তর দিয়েছে, এটা আগেই বলে দিয়েছে। হ্যাঁ, এর আগে আমি যেহেতু গেছি বাংলাদেশে 4 বার, তখন তো আমি যখন বলতাম ভাই তুমি কই থাকো ইন্ডিয়ান, তখন সব তুমি কার বাড়িতে উঠেছিলে, তার পরিচয় কি? না সেটা পরিচয় ডিসক্লোজ করতে চায়, পরিচয় মানে তার ধর্ম পরিচয় নিয়ে, তার সে মুসলিম। ও আগেই বলেছে যে কিন্তু মানে এতটাই আতিথেয়তার মধ্যে এত যে সৌহার্দ্যের সঙ্গে আমরা পরিচিত, একদমই তাই, এখানে এটা বিবেচ্যই না। না একদমই। আমি এখানে একটু আসি সুমনদার কাছে, যে সুমনদা আমরা দেখছি যে যেখানে নরেন্দ্র মোদীকে বিশ্বগুরু বলা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে নরেন্দ্র মোদীর জমানায় দক্ষিণ এশিয়ায় ভারত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি হয়ে গেছে, সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে এই বাংলাদেশ প্রসঙ্গে এখনো পর্যন্ত আমরা বিদেশ মন্ত্রী বা প্রধানমন্ত্রীর কোনো বক্তব্য শুনিনি। না, মৌপিয়া 5 আগস্টের পরে জয়শঙ্কর একটা বিবৃতি দিয়েছে। হ্যাঁ, মানে আমি বলছি সংসদে বিবৃতির দাবি করেছেন, আমি সংসদে বিবৃতির কথা বলি, সংসদে বিবৃতি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছে। আমি তোমার বেসিক প্রশ্নে আসার আগে বামেদের মুখপাত্রর একটা বক্তব্যের একটা রিজয়েন্ডার দিতে চাই, এবং সেটা আমার দিতে খুব দুঃখ হচ্ছে যে 1971-এও বামেরা যে ভুল করেছিল, 2024-এও বামেদের সেই ভুল। শেখ হাসিনা তো খুব খারাপ ছিলেন, মেনে নেওয়া গেল। গত 4 মাসে যেটা হয়েছে সেটা যে আসলে একটা মুসলিম ব্রাদারহুডের এক্সটেনশন, এটা যে বিপ্লব নয়, ঠিক যেমনভাবে যখন আরব স্প্রিং হচ্ছিল আমেরিকার মদতে এবং পশ্চিমবঙ্গে বামেরা মানে উদ্বাহু নৃত্য করছিলেন, তারপরে বোঝা গেছিল যে কি হয়েছে সিরিয়া বা লিবিয়াতে, সেইটা আবার বামেরা এবারে প্রমাণ। আমি সুমনদা একটু পেছিয়ে যাব, একেবারে যখন আমাদের সাংবাদিকতা জীবনের শুরুতে যখন 9/11 হয়, সেই সময়ও আমরা একাংশ বামেদের তাদের আমি সেই জন্য শেখ হাসিনা খুব খারাপ, আমি মানে বামেদের যে মুখপাত্র এসেছেন তার বয়স নবীন, তিনি জানেন না যে গত 4 মাসে বাংলাদেশে কতজন বাম মনোভাবাপন্ন কর্মী খুন হয়েছে, কেন জাসদের নেতা শেখ ইনুকে জেলে যেতে হয়েছে, জানেন না যে বাদশাহ কোথায় আছে। এই না জেনে মন্তব্য করা, আবার আমি রিপিট করছি, এটা ইজ দ্য এক্সটেনশন অফ মুসলিম ব্রাদারহুড, যেটা আসলে ভারতবর্ষে হিন্দুত্ববাদী রাজনীতিকে স্ট্রং করে, বামেদের এই ভুল নীতি। নাও কামিং ব্যাক টু ইয়োর কোয়েশ্চেন, যে হোয়াট উইল বি আওয়ার ফিউচার, দেখুন আমি এম নট ভেরি শিওর, কিন্তু আমি নরেন্দ্র মোদী, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি নরেন্দ্র মোদী বা জয়শঙ্করের দিকেই তাকিয়ে থাকবো, এবং এই ইস্যুতে গোটা ভারতবর্ষ এক জায়গায় থাকবে। এবং আমি আশা করব মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই পার্লামেন্টে দাঁড়িয়ে জয়শঙ্কর বলবেন যে তারা কি স্টেপ নিতে চলেছে।
আমি একটা জিনিস খুব বিনীতের সাথে মনে করি যে এতক্ষণ অনেকে সংক্ষেপে please। পিস কিপিং ফোর্স নিয়ে কথা বলছিলেন, পিস কিপিং ফোর্স পাঠানোর জন্য যদিও মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপুঞ্জের বলেছেন, দুবার কংগ্রেস পিস কিপিং ফোর্স পাঠিয়েছিল এক্সেপ্ট মানে 71, একটা শ্রীলঙ্কায় হুইচ ওয়াজ এ ডিজাস্টার, মালদ্বীপ হুইচ ওয়াজ সাকসেসফুল। সো পিস কিপিং ফোর্স পাঠানোর জন্য সবসময় ইউনাইটেড নেশনসের সাপোর্ট লাগে না। আমরা এখনো জানি না যে শেখ হাসিনা অফিসিয়ালি প্রাইম মিনিস্টার না তিনি প্রধানমন্ত্রী ইস্তফা দিয়েছেন, রাষ্ট্রপতি চুপ্পু কি ভূমিকা নেবেন। এবং আই রিপিট যে রাজীব গান্ধী একবার সাকসেসফুলি মালদ্বীপে ইন্ডিয়ান পিস কিপিং ফোর্স পাঠিয়েছিলেন, আরেকবার শ্রীলঙ্কায় তার পিস কিপিং ফোর্স পাঠানো ব্যর্থ হয়েছিল। বাট আমাদের দেশের তাত্ত্বিকদের সমস্যা হচ্ছে যে দে ডু নট রিড হিস্ট্রি অ্যান্ড দে ডু নট মানে টেক দ্য থিং ইন হোল পিকচার। যখন একটা কোনো বিপ্লব হয় তখন তারা উদ্ভব হয়ে নাচে বামেদের মতো, কারণ এটা করলে প্রগতিশীল হওয়া যায়, যে বাংলাদেশে বিরাট কিছু হয়েছে বিরাট কিছু হয়েছে। তারপর যখন সংখ্যালঘুরা, এগেন আই কাম ব্যাক টু সজলস পয়েন্ট, যখন সংখ্যালঘুরা আক্রান্ত হয় তখন তাদের দাঁড়িয়ে বলার একবার সাহস হয় না। তারা দাঁড়িয়ে বলে না যে বাংলাদেশে হিন্দু মন্দির ভাঙা হচ্ছে, বা বলে না যে বাংলাদেশে হিন্দু মেয়েকে ধর্মান্তরিত করা হচ্ছে। এইটা অন্তত আমি খুশি যে বিজেপি এবং তৃণমূল এক সুরে বলেছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আর এখনো বামেরা যে শেখ হাসিনা খারাপ ছিলেন, আরে শেখ হাসিনা তো গেছে, ভুলে যাও তাকে। 4 মাসে বিপ্লবীরা কি করলো, বাংলাদেশে কত মন্দির ভাঙলো, কত লোককে হত্যা করলো, কত হিন্দু মহিলাকে ধর্মান্তরিত করলো, কত বৌদ্ধ ধর্মস্তূপ ভাঙলো, সেগুলো বলো। তোমরা যাদেরকে বিপ্লবী আখ্যা দিয়েছিলে। আমি এখানেই আসবো একটু সম্বিতের কাছে। সম্বিত, আমরা দেখতে পাচ্ছি যে একটা বড় সড় স্বর উঠছে, যেমন আজকে বাণিজ্য বন্ধের কথা বলা হয়েছে। কলকাতার একাধিক চিকিৎসক তারা বলছেন যে তারা বাংলাদেশি পেশেন্টের চিকিৎসা করবেন না, যদিও এথিক্যালি সেটা সঙ্গত কি সঙ্গত নয় এ নিয়ে আলাদা বিতর্কের অবকাশ রয়েছে, আমি সেই বিতর্কে যাচ্ছি না। কিন্তু আমি বলছি সত্যি সত্যি কি, যেটি একটু আগে সম্পূর্ণ বলছিলেন, যে এরকম একটা পরিস্থিতিতে, এবং যখন আমরা জানি যে একদিকে পাকিস্তান একদিকে চীন, এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশ আমাদের একদম পড়শি, সেখানে যে পরিস্থিতি চলছে সেখানে এরকম অ্যাডামেন্ট হয়ে এরকম কোনো ড্রাস্টিক স্টেপ নেওয়া, সেটা কি আরো বেশি আত্মঘাতী হয়ে যেতে পারে? অবশ্যই, মানে এরকম কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রশ্নই নেই। আমার মনে হয় না ভারত সরকার এরকম কোনো সিদ্ধান্ত নেই। কারণ আপনি যদি দেখেন, শুধু পাকিস্তান বা বাংলাদেশ তো নয়, নেপালেও এরকম একটা ভারত বিদ্বেষী গোষ্ঠীর জন্ম হয়েছে, ভুটানেও তাই হয়েছে, মালদ্বীপেও তাই হয়েছিল। তো এই যে প্রতিবেশী রাষ্ট্রগুলোতে এই ধরনের ভারত বিদ্বেষী একটি গোষ্ঠী তৈরি হয়ে যাচ্ছে, এটার দায় কার সেটাও আমাদের দেখতে হবে। গত 10 বছর ধরে একটা ভারত বিদ্বেষী শক্তি বাংলাদেশে গড়ে উঠছিল, সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। 2013 থেকে যদি শুরু করেন 2021 পর্যন্ত বাংলাদেশে প্রায় 3,500-এর বেশি হিন্দুদের উপর হামলার ঘটনা ঘটেছে। 2021-এ একটু আগে একজন বক্তা বলছিলেন 2021-এ অক্টোবরে হিন্দুদের সেখানে দুর্গাপুজো নিয়ে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছে, ভাঙচুর হয়েছে, প্যান্ডেল ইত্যাদি হয়েছে। তখন কেউ কোনো কথা বলেনি, তখন সবাই চুপ করেছিলেন, কারণ তখন শেখ হাসিনা তিনি ভারত বন্ধু হিসেবে সেখানে ছিলেন। এবং এটা একটা কূটনৈতিক চাল, অবশ্যই নিয়ে কোনো সন্দেহ নেই যে আমায় যে রাষ্ট্রশক্তি ওখানে রয়েছে তাকে আমাকে সমঝে চলতে হবে, কারণ আমি চাই না যে তার উপরে অন্য কোনো রাষ্ট্র, বিশেষত চায়নার কথা এখানে আসছে, বা আমেরিকারও প্রচুর চাপ ছিল, যে চাপ শেষ পর্যন্ত ভারত আর টিকিয়ে রাখতে পারেনি, যার ফলে হাসিনা সরকারকে পড়ে যেতে হয়। এবং এই যে একটা গণবিপ্লব বা বিদ্রোহ, সেটা যে নামেই যেই ডাকুক সেটা হয়েছিল। কিন্তু যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে এটা আমরা আবেগ দিয়ে দেখছি বটে, এবং আরেকটাও যেটা খুব ভয়ঙ্কর ঘটনা ঘটছে মৌপিয়া, সেটা হচ্ছে যে আজকে সায়ন ওখানে গিয়েছেন, সেখানে চিহ্নিত করা হচ্ছে ভারতবর্ষের হিন্দু হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছে এবং তার উপর আক্রমণ হয়েছে। আজকে শুভেন্দু অধিকারীরা গিয়ে পেট্রাপোলে ধর্ণা দিচ্ছেন, তারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন, সেইখানে যদি বাংলাদেশ থেকে কোনো মুসলিম ব্যক্তি আসেন চিকিৎসার জন্য, তার সাথে কি ধরনের ব্যবহার করা হবে সেটা আমরা জানি না। কাজে এইগুলো আবেগ দিয়ে দেখছি, খুব সরলীকরণ করে দেখছি, কিন্তু ব্যাপারটা আসলে কূটনৈতিক, আমাদের সেইভাবেই দেখা উচিত। এবং আমার মনে হয় ভারত সরকারও সেভাবে দেখা উচিত। যেখানে সমস্যাটা সেটা হচ্ছে ভারত সরকারের কূটনীতিতে প্ল্যান বি বলে বোধহয় কিছু থাকে না, যেটা আমরা আফগানিস্তানে দেখলাম, যে এত ইনভেস্টমেন্ট ভারত সরকার করলো সেখানে এত বছর ধরে, কিন্তু যেই আমেরিকা সেখান থেকে ট্রুপ তুলে নিল, সেখানে তালিবানরা এসে পড়লো, তারপরে ভারতের আর কোনো জায়গায় তৈরির সুযোগ রইল না। বাংলাদেশও একই রকম হলো, যে শেখ হাসিনা সরকার পড়ে গেল,
তারপরে ভারত সেখানে তার প্রভাব খাটাতে পারছে না। তো এইগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো নিয়ে আলোচনা খুব করা উচিত। সংক্ষেপে এই নিয়ে আমি অশোকদার এই ধরনের বক্তব্য নেবো। conversation। অশোকদা খুব সংক্ষেপে অশোকদা। 10 সেকেন্ড। আলোচনাতে বাংলাদেশে তো সংখ্যালঘু 30 সেকেন্ড। আক্রান্ত এই বিষয়ে কোনো দ্বিমত নেই। পাশাপাশি যারা সংখ্যাগুরু অর্থাৎ আমি তারাও কিন্তু খুন হচ্ছেন, নির্যাতিতা হচ্ছেন, এই ব্যাপারটা কিন্তু সামনে আসছে না। এটা কিন্তু ভয়ঙ্কর একটা ব্যাপার। এবং আমি অ্যালবার্টকে একটা কথা বলতে চাই, হাসিনা সরকার কি করেছে না করেছে সেটা তাদের অন্য ব্যাপার, কিন্তু ইসলামিক বাংলাদেশের সংবিধান পরিবর্তন করে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, এইটা কিন্তু হাসিনা করেছিলেন। আর একটা কথা সুমনদাকে আমি সংশোধন করে দেব, ছোট্ট একটা কথা, মুক্তিযুদ্ধে সিপিআই কিন্তু মানে তাদের প্রতিনিধি কবি পূর্ণেন্দু পত্রী অব্দি কিন্তু ব্রিগেডের সমাবেশে ছিলেন। সুতরাং আমি যেটা বলতে চাইছি, মোদী সরকারের ব্যর্থ পররাষ্ট্রনীতির অভিযুক্ত খুব সংক্ষেপে সরলা, খুব সংক্ষেপে 30 সেকেন্ড। না আমি কি বলবো এখন, উনি যদি বলেন যে শুধু সংখ্যা লঘুরা মার খাচ্ছে না, সংখ্যা গুরুরাও মার খাচ্ছে, সেটা ভিন্ন প্রসঙ্গ। আমি আপনাকে একটা কথা বলছি, আমি বলছি আপনি ফুলে পেপে উঠবেন, আপনি বড় হবেন, আপনি শক্তিশালী হবেন, বাকি শক্তিশালী লোকগুলো আপনার শত্রু হবে না। ভারত বিশ্বগুরু হবে, আর চায়না তাতে চটবে না, আমেরিকা তাতে রাখবে না, রাশিয়া এখন নেই, তার কথা বাদ দিলাম, এটা হতে পারে। এটা তো স্বাভাবিক প্রতিক্রিয়া যে আপনি যখন পাওয়ারফুল হয়ে উঠছেন, আপনি যখন এতদিন অস্ত্র কিনেছেন, আর যখন আপনি অস্ত্র বিদেশে বেচছেন, আজকে যখন নরেন্দ্র মোদীজির এক ফোনে এরকম ন্যারেটিভ তৈরি হয়েছিল, তাই নরেন্দ্র মোদীজির এক ফোনে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বিরতি হয়েছিল, সেটা বলছি। এবং কূটনীতিতে যে অ্যাডভোকেশনটা রয়েছে, সেই অ্যাডভোকেশনটা এখানে ফলো হচ্ছে, যেটা সম্বিত যথার্থ বলেছে। আমি বলছি অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন যে ইউ ক্যানট চেঞ্জ ইউর নাইবার, কিন্তু সেখানে এক ফোনে যখন অত দূরের দেশে একটা কিছু করা হচ্ছে, সেইখানে ওরাই ওই যারা এখন যাদেরকে বলা হচ্ছে সন্ত্রাসবাদী গোষ্ঠী, তাদের বক্তব্য এখানে ছাত্রলীগের মতন ঘটনা ঘটিয়েছে, তাহলে মূলত তারা সন্ত্রাসবাদী। আমি জাস্ট দুটো কথা বলবো। এক হচ্ছে সম্বিত বাবু একদম আমার কথাগুলোর অনেকাংশ বলেছেন যে ভারতের সরকারের যে সম্ভাবনাময় ছিল দক্ষিণ এশিয়াতে ভারতের কর্তৃত্ব করার, সেই জায়গাটা বারে বারে ফেল করেছে। আর আমি যে কথা বলে শেষ করব, ঠিকই বলেছেন রাজাদা যে একদম হাসিনার সময় যে ধর্মনিরপেক্ষ মোড়ক লাগিয়ে সুমনদা হয়তো নিশ্চয় জানে এবং বলছে না যে হেফাজতে ইসলামের নির্দেশে সিলেবাসটা চেঞ্জ করেছে, ইসলামিক ফান্ডামেন্টালিজম যাবে। ভারতে যেমন ধর্মনিরপেক্ষতা লাগিয়ে সাবির মল্লিককে পিটিয়ে দেওয়া হয়, হাসিনা সেটাই করেছে। আর সুমন বাবু এটা ভাববেন না আমি হয়তো কিছু জানি না, আপনি সব জানেন, এটা ভাবার কোনো কারণ নেই। আমি একদম আপনারা গিয়েছিলেন এক সেকেন্ড, সাবির মল্লিকের বাড়ি আপনারা গিয়েছিলেন? অবশ্যই গিয়েছিলাম, আপনি অবশ্যই গেছিলাম, আমি নিজে ব্যক্তিগতভাবে গেছিলাম। আপনি আসলে অর্ধেক খবরটা রাখেন, আমি নিজে ব্যক্তিগতভাবে গেছিলাম, আমি গেছিলাম। আপনি সব জানেন, আমি কিছু জানি না, ভাবার কোনো কারণ নেই। এক সেকেন্ড সুবন্ধা, এক সেকেন্ড, আমাকে শেষ করতে হবে। আমি একদম শেষে শুধু এত কিছুর মধ্যে শেষ করব যে ইতিবাচক দিকটা দেখে, সেটা হচ্ছে সায়ন ঘোষ এবং তার বন্ধুর মধ্যের যে বন্ধুত্বতা, দিনের শেষে সেটাই যেন আমরা স্মরণে রাখি। কারণ সায়ন এত ঘটনার পরও তার বন্ধু সম্পর্কে এতটাই প্রোটেক্টিভ, এই মুহূর্তে দাঁড়িয়ে এই মাথায় গালে গোটা দেহে যন্ত্রণা সত্ত্বেও তাকে যে দুশ্চিন্তাটা কুড়ে কুড়ে খাচ্ছে, যে তাকে যে বন্ধু বাঁচানোর চেষ্টা করেছিল এবং তার শুধুমাত্র ভিজিটকে কেন্দ্র করে যাদের পরিবার আতান্তরের মধ্যে পড়ে এবং তারপরেও তারা সেখানে আশ্রয় দিয়ে রেখেছিলেন এই তাদের বন্ধু সায়নকে, তারা এখন কেমন আছেন, কোনোভাবে তার এই যে ঝড়টা, সেই ঝড়ের ঝাপটটা তাদের কোনোভাবে ক্ষতি করলো কিনা, সেই জন্য সায়ন প্রতি মুহূর্তে দুশ্চিন্তা করছেন, এতটাই যে তাদের পরিচয় অবধি তিনি ডিসক্লোজ করছেন না। দিনের শেষে এই সৌভ্রাতৃত্ব, এই ভালোবাসা, এটাই শেষ কথা বলবে। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।